হবে। হ্যাঁ, ওই প্ল্যানটা ধরেই কিন্তু হবে, প্ল্যানটা ধরেই হবে। ঠিক আছে, চাপ নাই, পাঠাই দেবো। তো আজকে পড়বো এরপরে ইকোনমিক জিওগ্রাফি আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, ইকোনমিক জিওগ্রাফির পরের যে টপিকটা ছিল যেটার নাম হচ্ছে ফর্মস অফ ইকোনমি, তার আগে ছিল ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনটা এর আগে আমরা পড়ে নিয়েছিলাম, এর আগে আমরা পড়ে নিয়েছিলাম ক্লাসিফিকেশনটা। তো ফর্মস অফ ইকোনমি মোটামুটি সবার জানা আছে, অর্থাৎ এটা হচ্ছে ওই যে ইকোনমিক অ্যাক্টিভিটির যে শ্রেণীবিভাগটা সেটা পড়তে হবে। তো আমরা প্রত্যেকে জানি যে ইকোনমিক অ্যাক্টিভিটি তিন প্রকার, এই সরি পাঁচ প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, আর লাস্ট হচ্ছে কুইনারি। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক ক্রিয়াকলাপ, তারপরে হচ্ছে গৌণ, প্রগৌণ, তারপরে পঞ্চম স্তরে আর ষষ্ঠ স্তরে, এই হলো ব্যাপার। তো আমরা দেখি যেগুলা যেগুলা জিনিস সবাই জানে ওই জিনিসগুলো আমি এখানে দিইনি, মেইন ফোকাস করছি যেটা থেকে কোশ্চিন আসে ওই পয়েন্টগুলো। ঠিক আছে, তো এটা সবার জানা আছে, আমি তা একবার করে বলে দিই। তো প্রাইমারি অ্যাক্টিভিটি মানে যারা একদম সরাসরি প্রকৃতির সঙ্গে জড়িত, যাদের কাজগুলো প্রকৃতির সঙ্গে জড়িত। এখানে এই লাইনটা লেখা উচিত ছিল আমার, এই লাইনটা থেকেও কোশ্চিন আসে। তো আশা করি এটা সবাই জানি যে প্রকৃতির সঙ্গে জড়িত যারা সরাসরি, সেই সমস্ত কর্মীদের আমরা বলে থাকি প্রাইমারি অ্যাক্টিভিটি, বা সেই সমস্ত কাজদের বলে থাকি প্রাথমিক স্তরের কাজ। তো এদেরকে লাল পোশাকি কর্মী বলা হয়, কারণ এদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ, যেহেতু প্রকৃতির সাথে সরাসরি জড়িত। আগে যদি বন্যা, ভূমিকম্প, সুনামি কিছু আসে তো এদেরই সব থেকে বেশি ক্ষতি হবে। তারপরে এই যে ঝুঁকিপূর্ণ লেখা আছে, ঝুঁকিপূর্ণ কাজ বলে লাল দ্বারা চিহ্নিত করা হয়। লালটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বা ডেঞ্জারের চিহ্ন একটা। এই লাইনটা থেকে কোশ্চেন আসতে পারে, ভারতের মোট জনসংখ্যার 60% কিন্তু প্রাথমিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত, আর জাতীয় আয়ের 80% এর সাথে যুক্ত। এটা, এই কনসেপ্টটা কিন্তু আমি এর আগে হিউম্যান জিওগ্রাফিতেও পড়িয়েছিলাম। কাজ সমূহ কি কি কাজ আছে এর মধ্যে: বনজ সম্পদ সংগ্রহ করা, পশু শিকার, খনিজ সম্পদ আহরণ, মৎস্য শিকার, কৃষি ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চিন আসে যে এই প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ যে আছে তাদের মধ্যে সব থেকে বড় ক্রিয়াকলাপ কোনটা, তাহলে অ্যান্সার কি হবে এগুলোর মধ্যে? কি হবে অ্যান্সার? তাহলে বড় হবে কৃষিকাজ, মানে ভারতের ক্ষেত্রে আর কি, গোটা বিশ্বের ক্ষেত্রেও তাই। কৃষিকাজ হবে বড়, কারণ আমরা দেখলাম যে কি এই 60% আছে না, এই 60%-এর আবার কত পার্সেন্ট যেন আমি ভুলে গেছি, এর আগে হিউম্যান জিওগ্রাফিতে আমি পড়িয়েছিলাম ওটা, কত পার্সেন্ট যেন খালি কৃষিকাজের সঙ্গে যুক্ত বেশিরভাগ মানুষ। তো চলে আসবো সেকেন্ডারি অ্যাক্টিভিটি, 58, এই যে বলে দিল। তো সেকেন্ডারি অ্যাক্টিভিটি মানে হচ্ছে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, যাদেরকে আমরা নীল পোশাকি কর্মী বলে থাকি। এই যে প্রাথমিক স্তর থেকে যেগুলো উৎপাদিত হলো, যেমন ধান, কথার কথা ধান উৎপাদিত হলো, এই ধান থেকে আমরা মিলে নিয়ে গিয়ে ধানটাকে রাইস মিলে নিয়ে গেলাম, এখানে তৈরি হয়ে গেল চাল। ধান থেকে কি তৈরি হয়ে গেল? চাল তৈরি হলো। ঠিক আছে, চাল। তো ধান থেকে কি তৈরি হলো? চাল। তো এই যে ধান থেকে চাল তৈরি হলো, চালটা কোন জায়গায় তৈরি হলো? এই মিলটাতে বা রাইস মিলে। তো এই রাইস মিলের যারা যে কর্মীরা কাজ করে তাদেরকে বলবো আমরা সেকেন্ডারি অ্যাক্টিভিটি, অর্থাৎ এক কথায় শিল্পে যারা কাজ করে, তো এদেরকে নীল পোশাকি কর্মী বলা হয়। আচ্ছা, কেউ জানো কি যে নীল পোশাকি কর্মী কেন বলা হয় এদেরকে? কারো জানা আছে? ঠিক আছে, আমি একটা বইতে পড়েছিলাম যে নীল কালারটা যেহেতু, মানে নীল কালার এরকম একটা কালার যেখানে নোংরা কম বোঝা যাবে, আর এই কর্মীরা বেশিরভাগ নোংরা কাজকর্ম করে। নোংরা মানে মিলে যারা কাজ করে বা ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের কাজগুলো তুলনামূলকভাবে একটু ধুলা টুলা এরকম প্রকৃতির হয়, ওই জন্যই তাদেরকে নীল পোশাকি কর্মী বলা হয়। ঠিক আছে, যদিও কতটা ঠিক এটা আমি জানি না, বইয়ে পড়েছিলাম 12-এর একটা। ভারতের 12% মানুষ এর সঙ্গে যুক্ত, কিন্তু ভারতের 12% মানুষ এর সঙ্গে যুক্ত। কাজ সমূহ কোন কোন কাজ আছে? শিল্প, নির্মাণ কাজ ইত্যাদি। এখান থেকে একটা কোশ্চিন আসে যে রং মিস্ত্রি, এরকম বলে দিবে রং মিস্ত্রি যে কাজ করে, মানে কারো বাড়িতে যে রং করে, তারা কোন ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত? তো মনে রাখতে হবে রং মিস্ত্রি কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এই কোশ্চিনটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে রং শিল্পে, তো শিল্প বলে দিয়েছে ওই জন্য দ্বিতীয় স্তর হলো, কিন্তু শিল্পটা না বলে অনেক সময় মিস্ত্রি দিয়ে দেয় বা রং কর্মী এরকমও দিয়ে দিতে পারে। তারপর চলে আসবো আমরা টার্সিয়ারি অ্যাক্টিভিটি, যাদেরকে পিঙ্ক বা গোলাপি পোশাকি কর্মী বলা হয়। এদের মূলত পরিষেবামূলক ক্রিয়াকলাপ, অর্থাৎ এই যে প্রথম আর দ্বিতীয় স্তর যাতে আরো উন্নত করতে পারে, সেক্ষেত্রে যারা পরিষেবা প্রদান করে তাদেরকে কিন্তু তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ বলা হয়। যেমন ব্যাংক, ব্যাংক তো লোন দেয়। তারপর হচ্ছে বীমা, যেমন কৃষি বীমা হয়, জীবন বীমা হয় এগুলো। তারপরে হচ্ছে পর্যটন, এই সমস্ত ব্যাপারগুলো, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, এই সমস্ত কিছু কিন্তু টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে আসে, অর্থাৎ যাদের কাজগুলো পরিষেবা দেওয়া। পরিষেবা কথার অর্থ হচ্ছে
যারা কিছু বিক্রি করবে না, জাস্ট হেল্প করবে। যেমন একটা একটা বাসের ড্রাইভার, একটা বাসের কন্ট্রাক্টর বাসে করে একটা কিছু প্যাসেঞ্জারকে এখান থেকে এই জায়গায় নিয়ে গেল, জাস্ট কি করলো, পৌঁছে দিল, তারা কিন্তু কিছু বিক্রি করলো না। তো যাদের কাজগুলো জাস্ট সার্ভিস দেওয়া, যেমন টিচাররা যেমন সার্ভিস দেয়, তো টিচারদের কাজটাও কিন্তু এর মধ্যে পড়বে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে এখান থেকে যেগুলো কোশ্চেন আসে, যেমন যোগাযোগটা থেকে আসে, পরিবহন কোন স্তরের ক্রিয়াকলাপ, পর্যটনটা থেকে সব থেকে বেশি দেয় যে পর্যটন কোন স্তরের ক্রিয়াকলাপ। তো পর্যটনটাও কিন্তু তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ। পর্যটনটা কেন তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ? কারণ পর্যটন মানুষের মনকে ভালো করে, ঠিক আছে? আর মন ভালো করে, আমরা ঘুরতে গেলাম, আমাদের মনটা ভালো হয়ে গেল, তো ঘুরতে গেলাম, আমাদের কিছু টাকা ইনভেস্ট করলাম, তো টাকাটা ইনভেস্ট করার বদলে কি আমরা কিছু পেলাম, যে কিছু জিনিস আমাদের দিল? তো দিল না, জাস্ট কি দিল, আমাদের একটা সার্ভিস দিল। ওই জন্য কিন্তু পর্যটনটাকে টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে ফেলা হয়, এটা কিন্তু মনে রাখা উচিত। তারপর চলে আসবো আমরা কোয়াটারনারি অ্যাক্টিভিটি বা চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, যাদেরকে সাদা পোশাকি কর্মী বলা হয়। কারণ এরা চার দেওয়ালের ভিতরে, অর্থাৎ ঘরের ভিতরে কাজ করে, ওই জন্য এদের একদম ফ্রেশ একটা রং দ্বারা চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে? 24x7 ওয়ার্কার বলা হয় এদেরকে, কারণ এরা 24 ঘন্টায়, মানে 7 দিনের 24 ঘন্টাই কাজ করে, অর্থাৎ প্রত্যেক সময় কাজ করে, এদের কোনো গ্যাপ নেই। এই সেক্টরে যারা কাজ করে তাদের কাজটা কখনো অফ হয় না। কেউ মানলাম সারাদিনে কেউ কাজ করে গেল, তার বদলে অন্য কেউ আসলো, গোটা রাত থাকবে, কিন্তু কাজটা কখনো অফ হবে না। যেমন জিআইএস, রিমোট সেন্সিং, স্যাটেলাইট, এগুলো স্যাটেলাইটটা কিরকম হয় যে এক রাত্রে বেলা ঘুমায় যায়, বা স্যাটেলাইট যারা দেখে নিচ থেকে বসে, তারা তাদের কাজকর্মগুলো কিন্তু সব সময় তারা কিন্তু খেয়াল রাখে কখন কি হচ্ছে না হচ্ছে। তথ্য পরিষেবা, গবেষণা, ঠিক আছে, উন্নয়নমূলক অর্থনৈতিক কাজ, এগুলো সব কিন্তু এর মধ্যে পড়বে কোয়ার্টার। লাস্ট চলে আসবো আমরা, আচ্ছা একে না নব্য কার্যাবলী বলে, নব্য আর অতিনব্য। নব্য যদি বলে তাহলে কোয়ার্টার নারী হবে, আর অতিনব্য হয়ে গেলে আবার হচ্ছে এই যে এটা, অতিনব্য হয়ে গেলে কুইনারি বা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। তো এদেরকে গোল্ড বা সোনালী পোশাকি কর্মী বলা হয়, কারণ এদের কাজকর্মগুলো খুবই দামি। যেমন একজন আইএএস অফিসার, আইপিএস অফিসার, আইএফএস অফিসার, তারপর বিশেষজ্ঞ চিকিৎসক, শাসন প্রণালীর নীতি যারা নির্ধারণ করে, তারপর দেশের প্রধান, রাজ্যের প্রধান, এদের কাজগুলো খুব মানে দামি কাজ, বা এরা খুব দামি লোক একটা দেশের। এই জন্য ওদেরকে গোল্ড বা সোনালী কালার দ্বারা চিহ্নিত করা হয়। আর এদেরকে নীতি নির্ধারক বলা হয়, কারণ এরা নীতি নির্ধারণ করে কোনো একটা জায়গার। তারপরে সিদ্ধান্ত গ্রহণ যারা, যেহেতু এরা করতে পারে, ওই জন্য এদেরকে সিদ্ধান্ত গ্রহণমূলক কাজও বলা হয়। আর এদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার বলা হয়। বুদ্ধির ভান্ডারকে ইংলিশ থেকে কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক বলে। অনেক সময় ডিরেক্ট থিঙ্ক ট্যাঙ্ক দিয়েও কোশ্চেন আসতে পারে। আশা করি এগুলো সবাই জানে। তো এই ছিল আজকের কনসেপ্ট, এগুলোই। আর এখানে কিছু কিছু আছে যে এগুলো ছাড়াও, এখানে আমি আবার দিয়ে দিচ্ছি লাল পোশাকি কর্মী, নীল পোশাকি, গোলাপি, সাদা, স্বর্ণালী, এতদূর পর্যন্ত তো আমরা পড়লাম। বাকি আরো কালো পোশাকি কর্মী কাদের বলা হয়? যারা প্রথম স্তরের কাজ করে কিন্তু কেবল খনি, মানে প্রথম স্তরের মধ্যে বাকি সবাইকে নীল পোশাকি কর্মী বলা হয়, শুধুমাত্র যারা খনিতে কাজ করে তাদেরকে কিন্তু ব্ল্যাক কালার দ্বারা চিহ্নিত করা হয়। বুঝা গেল? হলুদ কালার কাদের বলা হয়? যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, যেমন চিত্র পরিচালক, কোনো অভিনেতা, কোনো গায়ক, এরা প্রত্যেকে কিন্তু হলুদ কালার দ্বারা চিহ্নিত। সবুজ পোশাকি কর্মী কাদের বলা হয়? সামরিক কাজে যুক্ত কর্মীদের। তারপরে কমলা পোশাকি কর্মী কারা? দোকানের মহিলাদের। কিছু কিছু দেশ, জায়গায় দেখবো, বিশেষ করে বিদেশে, যে দোকানে যারা যে মহিলারা কাজ করে তাদের পোশাকগুলো কিন্তু কমলা হয়, ঠিক আছে? হালকা নীল পোশাকের কর্মী কাদের বলা হয়? যারা অস্থায়ী কর্মী। অস্থায়ী যারা কর্মী আমরা দেখি আমাদের আশেপাশে, ঠিক আছে? তো নীল পোশাক যারা পরে থাকে বেশিরভাগ অস্থায়ী কর্মী হয়, এটা আমাদের মনে রাখতে হবে। রংহীন বা রংবিহীন পোশাকের কর্মী কাদের বলা হয়? যারা বেকার বা যাদের কাজ নেই, ঠিক আছে, কর্মহীন বেকারদের কোনো রং নেই। এবার এখান থেকে কয়েকটা নোট আছে, যেমন চূড়ান্ত ব্যয় তত্ত্ব। প্রতিদিন কিছু না কিছু নোট থাকবে, আর এই নোটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সে এই টপিকের সাথে রিলেটেড হোক আর না হোক, এরকম আমি দিয়ে দিব। আর এই নোটগুলো কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট, দেখতে গেলে লাস্টে থেকে এগুলা এই কোশ্চেন চলে আসে। তো চূড়ান্ত ব্যয় তত্ত্ব হচ্ছে অ্যাডাম স্মিথের দেওয়া, আর তুলনামূলক ব্যয় তত্ত্ব রিকার্ডোর দেওয়া। এবার দুটো টার্ম আছে, একটা নাম হচ্ছে আউটসোর্সিং আর একটা নাম হচ্ছে ইনসোর্সিং। তো আউটসোর্সিং আর ইনসোর্সিং কি? মানলাম একটা কোম্পানি আছে, তো এই কোম্পানির কোনো একটা কাজ করতে হবে, মানলাম একটা কম্পিউটার খারাপ হয়ে গেছে, কথার কথা, ঠিক আছে? তো এই কম্পিউটারটা যদি তাদের কোম্পানিরই কেউ ঠিক করে দেয়, তাহলে সেটাকে বলা হয় ইনসোর্সিং। এবার কম্পিউটারটা সে ঠিক করতে পারলো না, সেই জন্য অন্য আরেকটা কোম্পানি থেকে কেউ এসে সেটাকে ঠিক করে দিল, তাহলে সেটাকে বলা হয় আউটসোর্সিং, ঠিক আছে? কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের কোনো কাজ নেই, অনুসারে বাইরের অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয়, মানে বাইরের কোনো মানুষকে দিয়ে কাজটা করে নেয়। ভাষাটা কেমন যেন আছে, কপি পেস্ট ভাষা, তো ওই জন্য এরকম হয়ে গেছে, তো আমি নিজে লিখে দিতে হতো। কিন্তু আমি যেটা বললাম ওটাই, যে আমার কোম্পানির কাজ যদি বাইরে থেকে এসে কেউ করে দেয়, তাহলে ওটা হলো আউটসোর্সিং। আমার কোম্পানির কাজ যদি আমার কোম্পানিরই কেউ করে, তাহলে সেটা হলো
ইনসোর্সিং। তো আউটসোর্সিং আর ইনসোর্সিং এই দুটো টার্ম আমাদের জেনে রাখা উচিত। এবার এখানে কয়েকটা কোশ্চেন আছে যেগুলো মানুষের কনফিউশন হয়, সেগুলো কোশ্চেন আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন ভিক্ষাবৃত্তি, যারা ভিক্ষা করে তারা কোন স্তরের ক্রিয়াকলাপ? তো আমাদের মনে রাখা উচিত যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানে শুধু এরকম নয় যে কেউ উপার্জন করছে। উপার্জন করে দুইজনের অন্তত তার তো লাভ হবে, পাশাপাশি আরেকজনের অন্তত লাভ হতে হবে, তবেই কিন্তু তাকে আমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলবো। এবার যে ভিক্ষা নিচ্ছে কথার কথা, তো ভিক্ষা যে করলো তার তো লাভ হলো, মানে আমি কাউকে 5 টাকা দান করলাম, তো সে তো লাভবান হলো, কিন্তু আমার কি লাভ হলো তাতে? আমার কি হলো? পূর্ণ হলো? পূর্ণ টূর্ণ ওগুলো জিওগ্রাফির ভাষা নয়, ঠিক আছে? তো ওগুলো আমি কি তার বিনিময়ে কোনো সার্ভিস পেলাম নাকি কোনো কিছু পেলাম? তো আমি যদি না পেয়ে থাকি, আমার যদি লস হয়, তাহলে সেটাকে কখনোই অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলবো না। এই কারণে ভিক্ষাবৃত্তি কখনো অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না, কোনোটিই নয় হবে, ঠিক আছে? ছাত্র ছাত্রীদের কোন রং দ্বারা চিহ্নিত করা হয়? এবার ছাত্র ছাত্রীরা কি এখনো পর্যন্ত কি অর্থনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করছে? তারা কি অর্থনীতির কোনো কাজে লাগছে আপাতত? পরে লাগবে, ওটা পরের ব্যাপার। তো লাগছে না, সেহেতু তাদের কোনো রং নেই, মানে তারা কিছু কোনো ক্রিয়াকলাপের মধ্যেই পড়ে না। তো এটা আমাদের মনে রাখা উচিত, ছাত্র ছাত্রীরা কিন্তু কোনো ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না, এই জন্য এদের কোনোটি নয় হবে, ঠিক আছে? আর এটা তো আমি বলে দিলাম, রং শিল্পের শিল্প কথাটা থাকবে না, শিল্প থাকলে তো সহজ হয়ে গেল, রং মিস্ত্রি দিয়ে দিবে। রং মিস্ত্রি কোন ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত? তাহলে এটা হবে দ্বিতীয় স্তরের। এটা কিন্তু অনেকের কনফিউশন হয়ে যায়। তো এই 3টা কোশ্চেন ছিল এখান থেকে, হ্যাঁ, আর তো নাই। তো আজকে এই জন্য আমি আর একটা টপিক পড়াবো, যেটার নাম হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি, যেটা আমাদের খুবই